আমার কখনো কখনো মনে হয় এই পুরো পৃথিবীটা একটা বিশাল লাইব্রেরি, যেখানে প্রতিটা রাস্তা একটা নতুন চ্যাপ্টার, প্রতিটা পাহাড়, নদী, আকাশ এক একটা খোলা বই। আমরা এগিয়ে চলেছি একদম কাদা জলভরা অফরোডিং রাস্তার ভিতর দিয়ে। চাকা বারবার স্লিপ করছে, কিন্তু থ্রিলটা সেটাই তো আসল মজা। ILOVEYOU और एक दो फूल को गिन के देख लो। ভাবতেও অবাক লাগে যে পথ দিয়ে আমরা আজ রাইড করছি সেই পথ দিয়েই কখনো ইতিহাস হেঁটে গিয়েছে। সো গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে। আমরা এখন আছি দিরাঙ্গে, আর দিরাঙ্গে যে হোটেলটাতে আছি এই হোটেলটার নাম হচ্ছে হোটেল সেন্টার পয়েন্ট। এটা কিন্তু একদম দিরাং বাজারের একদম শুরুতে, আর এখানকার ফোন নাম্বার হচ্ছে 7629052647, অথবা আর একটা নাম্বার আছে 6009937064। এখানকার স্টাফেদের ব্যবহার, হসপিটালিটি সবই খুব ভালো। সো বাইরে হচ্ছে আলো ফুটে গেছে, আমরা হাঁটতে হাঁটতে পুরো বাড়ির দিকে। এখন ঘড়িতে বাজছে 5:45। আলো সবে সবে ফুটতে শুরু করেছে। চারপাশটা একটা সফট কাম আলোয় ঢাকা, একদম শান্ত, ধীরে ধীরে জেগে ওঠা সকাল। হাওয়াটা গায়ে লাগলেই সেটা আলাদা করে ফিল হচ্ছে, একটা ক্রিস্প ফ্রেশ ফিলিং, যেটা শুধু পাহাড়েই পাওয়া যায়। এখন আকাশটা একদম পরিষ্কার, এতটাই ক্লিয়ার যে কেউ না দেখলে বিশ্বাসই করবে না কাল সন্ধ্যাবেলা এখানে এত ভয়ঙ্কর দুর্যোগ হয়েছে। মনে হচ্ছে প্রকৃতি যেন রাতারাতি সব কিছু মুছে দিয়ে গেছে। কোনো চিহ্ন নেই, কোনো অস্থিরতা নেই, শুধু শান্ত নীল একটা আকাশ আর একদম ফ্রেশ একটা সকাল। সো এখানে প্রচুর এরকম হোটেল আছে, দিরাংপুরে গেস্ট হাউস প্রচুর আছে, যেখানে ইচ্ছে তুমি থাকতে পারো। আমরা এগিয়ে চলেছি দিরাং এক্সপ্লোর করতে। সকাল হলেই সে পাহাড় হোক আর সমুদ্র হোক, চারিদিকেই ট্যুরিস্টের ভিড়। কিন্তু সত্যি কথা বলতে প্রকৃতিটাকে আমি একটু নির্জনে একা অনুভব করতেই বেশি ভালোবাসি। ভিড়ের মধ্যে সেই ফিলটা কোথায় যেন হারিয়ে যায়। হয়তো এই জন্যই সকালে ওঠার এই অভ্যাসটা আমার এত পুরনো। আমার কাছে এই ফাঁকা নির্জন সময়টাই সবচেয়ে বেশি রিয়েল। এই সময় প্রকৃতিকে ঠিক করে দেখা যায়, অনুভব করা যায়, এই নীরব শান্ত মুহূর্তগুলোকে নিজের মতো করে বাঁচার জন্য। আর যারা এখনও জানো না আমরা এখানে এলাম কিভাবে পৌঁছালাম এই দিরাঙ্গে, অথবা তোমরা যারা প্রথমবার এই ভিডিওটাকে দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আছে অরুণাচল ট্রিপ নামে, সেখানে ফার্স্ট এপিসোডটা থেকে দেখো। খুব সহজেই বুঝতে পারবে কলকাতা থেকে এই দিরাং পর্যন্ত আমাদের জার্নিটা ঠিক কেমন ছিল, কতটা অ্যাডভেঞ্চারাস, কতটা চ্যালেঞ্জিং। আর সাথে ইনার লাইন পারমিট করার প্রসেস, রুলস সব কিছুই আমি যতটা পেরেছি ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি। কারণ আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখনও বাড়িতে বসে হয়তো কলকাতা থেকে অথবা অন্য কোনো স্টেট থেকে এই ভিডিওটা দেখছো আর ভাবছো একবার গেলে কেমন হয়। আমার কখনো কখনো মনে হয় এই পুরো পৃথিবীটা একটা বিশাল লাইব্রেরি, যেখানে প্রতিটা রাস্তা একটা নতুন চ্যাপ্টার, প্রতিটা পাহাড়, নদী, আকাশ এক একটা খোলা বই। এখানে শেখার কোনো শেষ নেই, কারণ এই লাইব্রেরিতে কোনো ফাইনাল পেজ নেই। তুমি যত এগোবে তত নতুন নতুন পাতা খুলবে, নতুন অভিজ্ঞতা, নতুন উপলব্ধি। আর সবচেয়ে বড় কথা, এখানে কোনো সিলেবাস নেই। তুমি যা শিখতে চাও, যেভাবে শিখতে চাও, পৃথিবী ঠিক সেভাবেই তোমাকে শেখায়। আমি শুধু একজন ট্র্যাভেলার যে প্রতিদিন এই লাইব্রেরির নতুন একটা পাতা উল্টে দেখি। আমি এখন ভাইজারটা খুলেই বাইক চালাচ্ছি, ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে, আর আমার লেফট সাইড দিয়ে নীরবে বয়ে যাচ্ছে শান্তি রিভার। রাস্তা আর নদী একসাথে এগিয়ে চলছে, কখনো কাছাকাছি, কখনো একটু দূরে। আমরা এগিয়ে চলেছি একদম কাদা জলভরা অফরোডিং রাস্তার ভেতর দিয়ে। চাকা বারবার স্লিপ করছে, কিন্তু থ্রিলটা সেটাই তো আসল মজা। এই রাফ আনপ্রেডিক্টেবল রোডটাই জার্নিটাকে আরও এক্সাইটিং করে তুলছে। আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটার একদম শেষের দিকে। একদম এন্ডে একটা ছোট্ট ব্রিজ আছে, সেটা পেরোলেই সেখান থেকে পুরো দিরাং শহরটাকে অসাধারণ সুন্দরভাবে দেখা যায়। আমি কিন্তু জায়গাটা দেখতে পেয়েছি, এবার তোমাদেরকে দেখানোর পালা। সবুজের মাঝে দিরাং শহরটা যে এত সুন্দর সেটা উপলব্ধি করতে গেলে কিন্তু এই জায়গাটাতে আসতেই হবে।
যাচ্ছে হচ্ছে দিরাং নার্সারির দিকে। আর এখান থেকে আর খুব বেশি দূরে নয়, সামনেই রয়েছে দিরাং নার্সারি। এই জায়গাটা প্রকৃতিপ্রেমীদের জন্য একটা ছোট্ট স্বর্গের মতো। এখানে একটা সুন্দর অ্যাপেল গার্ডেনও আছে। জাপানের ন্যাশনাল ফ্রুট পার্সিমনও এখানেই হয়। জাপানিজরা এই ফলটাকে কাকি বলেও সম্বোধন করে। সো এটা হচ্ছে অ্যাপেল নার্সারি এন্ট্রেন্স। যদিও এত সকালে এখনও কোনো ট্যুরিস্ট এসে পৌঁছায়নি, আমরাই ফার্স্ট ভিজিটার। বাট ওই সামনে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে টিকিট কেটে তোমাদেরকে ভেতরে যেতে হবে। বাট সাথে উনি থাকায় এখানেও আমাদেরকে কোনো এন্ট্রি ফিস দিতে হলো না। আমরা এটা জানতাম না, পেছনে এই যে উপরে গাছটা আখরোট গাছ, উনি বললেন জানতে পারলাম। তারপরে বড় ভাইয়ের চোখ হচ্ছে মারাত্মক, ও দুটো আখরোট খুঁজেও বার করেছে মাটি থেকে, ঠিক আছে, বলছে গাছ থেকে ছেড়ে যাবে না, কিন্তু মাটিতে পড়লে তো নেবই। ভর্তি আখরোট হয়ে আছে। এইটা হচ্ছে নাশপাতি গাছ। নাশপাতিগুলো সব শুকিয়ে এসছে, যদি ওই না আছে ওপরে আছে, নাশপাতি আছে। আজকে আরও একটা মজার জিনিস জানলাম। শীতকালে বাড়ির ছাদে অল্প বিস্তর আমরা সবাই কসমস ফুলটা লাগিয়ে থাকি, আমার বাড়ির ছাদেও হয়। আর কসমস ফুলে টোটাল পাপড়ির সংখ্যা হচ্ছে 8টা। আর এই ফুলটাকেই অরুণাচলে ডেকে থাকে আই লাভ ইউ ফুল বলে, বিকজ আই লাভ ইউতেও 8টা লেটারই থাকে। ILOVEYOU। और एक दो फूल को गिन के देख लो। এটা অদ্ভুত ব্যাপার, আমি এত বছর ধরে কসমস লাগাই, কোনোদিন এইভাবে চিন্তা করিনি যে যে আই লাভ ইউ এর মধ্যে আছে। বাহ, এটা তো 1 2 3 4 1 2 3 बस 1 4 3 हर फूल में वही उससे अलग पता नहीं मिलेगा। এটা হচ্ছে পার্সিমামের, কত পার্সিমাম হয়ে আছে দেখো, পুরো একদম কাজু বাদামের ফলের মতো হয়ে আছে। আর কালারফুল একদম, টমেটো যেরকম হয়। ভালো লাগছে, দারুণ লাগছে। पूरा पहाड़ी पर्सन उसका नहीं है। उसी में दलाई लामा थे ना। हाँ, इसमें आके दलाई लामा रुका था इधर। सो वो वो जो गुम्फा है ना, हलुद जे गुम्फाटा पूरा शीशा और लक्कर नहीं है, उससे बना हुआ है। उसमें दलाई लामा एक रात आके रुका था उसमें। আমরা ওই ওপর দিয়ে ঘুরে গিয়ে ঘুরে এসে এখন নিচে ঘুরতে 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 এসে ব্রিজটা দিয়ে আবার ওই ওপরটাই যাবো, এই হোটেলে যাবো, ব্রেকফাস্ট করবো। আসলে আমরা যে হোটেলটাতে আছি, সেই হোটেলটাতে রুমের সাথে ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। তো আমরা এখন খাবার টেবিলে চলে এসেছি। মেনুতে অনেক কিছুই আছে, বাট আমি নিয়েছি হচ্ছে লুচি, ছোলার ডাল, ওদিকে বাটার ব্রেড, জ্যাম আর পোহা। আর আসার সময় দাদা মার্কেট থেকে নিয়ে এসেছেন হচ্ছে পার্সিমাম। আমি জীবনের প্রথমবার খাচ্ছি পার্সিমাম, এর আগে আমি কখনোই খাইনি। বাট খেয়ে আমার খুব একটা খাস লাগলো না। এটা অনেকটা শাঁকালু টাইপস খেতে, বাট আমাদের আম বলো, আনারস বলো, এগুলো অনেক বেশি টেস্টি ওদের থেকে। ব্রেকফাস্ট সেরেই একটু সময় নষ্ট না করেই আমরা সোজা বেরিয়ে পড়েছি শান্তি রিভারের দিকে। সকালে সেই ফ্রেশ এনার্জি নিয়ে আবার রাস্তায়, নতুন একটা ডেস্টিনেশন, নতুন একটা অনুভূতির খোঁজে। আর এখন আমাদের ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে শান্তি রিভার। আর এই যে ভ্যালিটা, এটার নাম হচ্ছে শান্তি ভ্যালি। তো তোমরা এখানেও চাইলে হোমস্টে পেতে পারো, এখানেও খুব সুন্দর সুন্দর হোমস্টে আছে। তোমরা যদি এই সুন্দর ভ্যালিটাকে, শান্তি রিভারটাকে উপভোগ করতে চাও, এখানেও তোমরা হোমস্টে নিয়ে থাকতে পারো। ওপরে বাইকটা রেখে আমরা সোজা নেমে এসেছি নিচে, একদম শান্তি রিভারের পাশে। চারপাশে একটা খোলা নীল আকাশ, তার ঠিক নিচে সবুজে মোড়া একটা ভ্যালি, আর চারদিকে ছড়িয়ে আছে গোল গোল মসৃণ পাথর, যেন প্রকৃতি নিজেই খুব যত্ন করে সাজিয়ে রেখেছে। সামনে দিয়ে বয়ে যাচ্ছে ঠান্ডা, বরফ ঠান্ডা জল, এতটাই স্বচ্ছ যেন কাঁচের মতো পরিষ্কার। জলের ভেতরে পর্যন্ত সব কিছু দেখা যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি এই বিশাল নীরবতার মাঝে, কোনো শব্দ নেই, শুধু নদী বয়ে যাওয়ার শব্দ। আর এই মুহূর্তে মনে হচ্ছে আমি যেন প্রকৃতির একদম কাছে চলে এসেছি। গৌতম প্ল্যান করেছে জলের মধ্যে নামবে, আমি জানি না কি করে নামবেও। হ্যাঁ, बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर হারিয়ে গেছিল তো, আমিও হারিয়ে গেছিলাম। এই নদীর ধারে কাটাতে কাটাতে কী করে অনেকটা সময় কেটে গেল আমিও বুঝতে পারিনি। বাট আমাদের সাথে এখন একটা সমস্যা হচ্ছে, দাদার পায়ে আসলে বড় বড় দুটো সার্জারি হয়েছে। আর সেই সার্জারির জন্য, আর তাছাড়াও আমরা যেদিন বোমডিলার রাস্তাটা করেছিলাম,
সেদিন এক্সট্রিম ভিজে দাদার চোখ টোক একদম লাল হয়ে গেছে, দাদার মারাত্মক লেভেলের ঠান্ডা লেগেছে, আর দাদার পাটাও বেশ ফুলে গেছে। বাট আমরা আজকে আর ট্রাই করব হচ্ছে দিরাং মনেস্ট্রি অবধি যাওয়ার প্ল্যান আছে। তা দাদার যেহেতু এটা নিজের জায়গা, তো দাদাকে আমরা এখানেই রেখে সামনের দিকে এগিয়ে যাব কালকে ভোরবেলা। আর দাদার এখানে একটু ডক্টর দেখাবেন, বিকজ দাদার ঠান্ডা কিন্তু মারাত্মক লেগেছে। তো বলো তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা, আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করো, আমি রিপ্লাই করার ট্রাই করব। সো চলো আবার ফিরে যাই। এখন আমরা এগিয়ে চলেছি দিরাং মনেস্ট্রির দিকে, কিন্তু রাস্তার অবস্থা একদমই সহজ নয়। কালকে সেই প্রাকৃতিক দুর্যোগের পর অনেক জায়গাতেই রাস্তা ভেঙে গেছে, কাদা পাথর আর আনইভেন টেরেন সব কিছু পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। এই অফরোডিংটাই এখন জার্নির একটা বড় অংশ, কিন্তু এর মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট আছে, কারণ ডেস্টিনেশনটা শুধু একটা জায়গা নয়, এর সাথে জড়িয়ে আছে ইতিহাস। শোনা যায় দালাই লামা যখন চীন থেকে ভারতে প্রবেশ করেছিলেন, তখন এই অরুণাচলের পথ ধরেই তিনি ভারতে এসেছিলেন, আর সেই সময় এই দিরাং মনেস্ট্রিতেও কিছুটা সময় কাটিয়েছিলেন। ভাবতেও অবাক লাগে যে পথ দিয়ে আমরা আজ রাইড করছি, সেই পথ দিয়েই কখনো ইতিহাস হেঁটে গিয়েছে। সো এখন আমরা এসে পৌঁছে গেছি দিরাং মনেস্ট্রিতে, আর সামনেই বাইক রাখার জায়গা আছে। সো ওখানে বাইকটা পার্ক করে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ভেতরে। ভেতরটা কীরকম দেখাই তোমাদেরকে। সো থ্যাংক ইউ, এই এপিসোডটাকে এখানেই শেষ করছি। স্টে টিউনড, কারণ কালকে সকাল থেকেই শুরু হতে চলেছে তাওয়াংয়ের উদ্দেশ্যে যাত্রা।